প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নীতি সহায়তার আশ্বাস। নতুন অর্থবছরের বাজেট উত্থাপন কাল অগ্রাধিকার পাচ্ছে সেবা খাত। বরাদ্দ বাড়লেও বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। 6 শিশুর মৃত্যুর বিষয়ে 8 দিন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পর সিদ্ধান্ত। এবং আর বাকি মাত্র একদিন ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল। আয়োজক 3 দেশে বর্ণাঢ্য আয়োজনের ডামাডোল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংকট উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন দেওয়ার কথাও জানান সরকার প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘিরে বুধবার সংসদের আলোচনায় গুরুত্ব পায় অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সহ নানান বিষয়। খাদের কিনারায় থাকা অর্থনৈতিক দৈন্যদশা উত্তরণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার এবং আর্থিক খাতের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি জানান, সরকারের প্রথম বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তা সব শ্রেণীর ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কমিশন ও প্রণোদনাও ঘোষণা করেন সরকার প্রধান। বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। সরকারের গতি বাড়াতে শীঘ্রই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও জানান তারেক রহমান। সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ। দু 2026-27 অর্থ বছরে বাজেট উত্থাপন করা হবে কাল। এতে সেবা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছে সরকার। গুরুত্ব পাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাত। তবে বিশেষজ্ঞদের মতে গেল কয়েক অর্থ বছরে এসব খাতে বরাদ্দ বাড়লেও তার সুফল গুণগত মান উন্নয়নে প্রত্যাশিতভাবে প্রতিফলিত হয়নি। তারা বলছেন, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। অন্যথায় সাধারণের কাছে বাড়তি বরাদ্দের সুফল পৌঁছবে না। বিস্তারিত জানাচ্ছেন মিজন কুমার। গেল কয়েক অর্থ বছরে সেবা তথা শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহন ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হলেও সেবার মান, জবাবদিহি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। অর্থনীতিবিদরা বলছেন, আসন্ন প্রস্তাবিত উন্নয়ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থনীতির অর্ধেকেরও বেশি কিন্তু এই বিভিন্ন রকমের সেবা খাত তার উপরে নির্ভর করে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য রয়েছে এবং এছাড়া দেশের পরিবহন খাত এবং ব্যাংক, ইন্স্যুরেন্স
কমিউনিটি সার্ভিস, রিয়েল এস্টেটের খাত রয়েছে। 2024-25 অর্থ বছরে শিক্ষা খাতে জিডিপির 1.69% বরাদ্দ দেওয়া হলেও পরের অর্থ বছরে তা নেমে আসে 1.53%। তবে আসন্ন বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে বরাদ্দ বাড়লেই হবে না, শিক্ষার গুণগত মান উন্নয়নে সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। যে শিল্পের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন সেরকম ভাবে আসলে শিক্ষাকে তৈরি করা যায়নি। বাজেটটা কেমন হবে সাজাতে হবে যাতে করে আসলে দক্ষতা ভিত্তিক শিক্ষা তো সেটা তৈরি হয়। এদিকে স্বাস্থ্য খাতে 2024-25 অর্থ বছরে জিডিপির 0.74% বরাদ্দ ছিল। পরের অর্থ বছরে তা বাড়িয়ে 1.21% করা হয়। তবে বিশেষজ্ঞদের দাবি বরাদ্দ বাড়লেই তা যথাযথভাবে বাস্তবায়ন ও ব্যয়ে সংশ্লিষ্টদের রয়ে গেছে সক্ষমতার ঘাটতি। দীর্ঘ অনেক বছর বাংলাদেশের স্বাস্থ্য বাজেটে জিডিপির 1%-এরও কম বরাদ্দ দেওয়া হচ্ছিল এবং এই বরাদ্দটাও আমাদের স্বাস্থ্য বিভাগ ব্যবহার করতে সমর্থ ছিল না। ব্যয়ের কার্যকারিতা বাড়াতে এবং স্বাস্থ্য খাতের সেবার মান উন্নয়নে খাতের পরিকল্পনা ও বাস্তবায়ন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। এই বাজেটের একটি বড় দিক হওয়া উচিত পাবলিক হেলথ কেয়ারটাকে সুসংগঠিত করে একটি অধিদপ্তরে রূপান্তর করা। অন্যদিকে ইতিমধ্যেই বেসরকারি স্বাস্থ্য খাতের কলেবর সরকারি স্বাস্থ্য খাতের কলেবরের 1.5 গুণের মতো হয়েছে। অতএব এই দিকটিকে নজরদারির আওতায় আনায়, জবাবদিহিতার আওতায় আনায়। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি আসন্ন বাজেটে গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। বিশেষজ্ঞরা বলছেন এ খাতে বিবেচনায় রয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। তবে বরাদ্দ দেওয়ার পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এডিপি যেটা হতে যাচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রায় 3,08,000 কোটি টাকা কিন্তু সংস্থান সেখানে রাখা হচ্ছে এবং এটা কিন্তু রেকর্ড হতে যাচ্ছে। বাজেটটাকে আমি মনে করি গণপরিবহন বান্ধব হওয়া, পরিচালনার দিকে মনোযোগী হওয়া, পাশাপাশি যে অবকাঠামো তৈরি হয়ে গেছে সেটাকে ব্যবহার উপযোগী করা। 2024-25 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে জিডিপির 1.43% বরাদ্দ ছিল, যা 2025-26 অর্থ বছরে বেড়ে দাঁড়ায় 2.14%। নতুন বরাদ্দের পাশাপাশি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রেও সতর্ক থাকার মত দিয়েছেন এই বিশেষজ্ঞ। যখনই আমি ঋণ নিয়ে একটা বড় প্রকল্প করছি, খেয়াল রাখতে হবে যে আমাদের জিডিপির যে গ্রোথের কথা বলি সেটা 8 থেকে 10% মধ্যে যেন থাকে, নাহলে আসলে এটা ফিউচার জেনারেশনের উপরে তাদের ঋণের একটা বড় বোঝা কিন্তু যে পড়তে পারে, এই সংখ্যা কিন্তু থেকেই যায়। শুধু বরাদ্দ বা গুরুত্ব নয়, নিশ্চিত করতে হবে বাজেটের কার্যকর ব্যবহারও। নতুন বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, এটাই এখন দেখার বিষয়। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জটিল বিশ্ব পরিস্থিতিতে দেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ সবসময় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের শান্তি নীতি মেনে চলবে বলেও জানান সরকার প্রধান। মফিউর রহমানের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী শান্তিরক্ষী পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন তিনি। বক্তব্যের শুরুতে শান্তিরক্ষী মিশনের সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তি রক্ষা দিবসের এই দিনে আমি সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পরে তিনি বলেন, জটিল বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘ মিশনগুলোতে কাজ করা অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান বিশ্ব এক জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তি দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সশস্ত্র এবং পুলিশ বাহিনীকে নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, সব বাধা পেরিয়ে বাহিনীগুলোকে পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ রাখা হবে। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে
ঘুরে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় শান্তিকামী পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, কোনো আগ্রাসন নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠাকেই প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। জাতিসংঘের অধীনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ তার পেশাদারিত্ব ও সুনাম অক্ষুণ্ণ রাখবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দৃঢ়ভাবে প্রত্যাশা করি আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আরডিএন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেয়া শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালটির লিখিত জবাবে ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে অপ্রাসঙ্গিক তথ্যই বেশি। এ বিষয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদুল আজহার আগের দিনের ঘটনা। সেদিন ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা 6 নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরে একে একে মৃত্যু হয় তাদের। ওই ঘটনায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয় দেশ জুড়ে। এ নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত উপস্থিতি, এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশনের অভাবে কার্বন ডাই অক্সাইড বেড়ে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। 4 জুন ওই প্রতিবেদন প্রকাশের দিনই হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর ঘটনায় লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয় নোটিশে। মঙ্গলবার বিকেলে নোটিশের জবাব দেয় হাসপাতালটি, তবে তা গ্রহণযোগ্য নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য একেবারেই অস্পষ্ট। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারা ইচ্ছা করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। এদিকে এই ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কর্তৃপক্ষের ভূমিকার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশের 8 কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে সবুজ এবং বাসযোগ্য করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিকে সবুজ বিপ্লবে পরিণত করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিতের কথাও বলেন ডক্টর জুবাইদা। এমআর আসাদের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবার অংশগ্রহণ জরুরি বলে মত দেন তিনি। বর্তমান পৃথিবীকে আরো সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা যায় সবুজ স্বেচ্ছাসেবা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, বৃক্ষরোপণকে শুধু কর্মসূচির মধ্যে না রেখে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। তরুণ প্রজন্ম বিজ্ঞান গবেষণায় মনোযোগী হলে উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও জানান ডক্টর জুবাইদা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1039 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 9,927 জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 82,029 জন। ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। একই সাথে সবাইকে নিজ অবস্থান থেকে আশপাশের পরিবেশ, বাসাবাড়ি এবং কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার। ইমদাদুল হক খানের প্রতিবেদন। আমরা মাননীয় অতিথি মহোদয় বিশেষ সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ড্যাব। এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই সর্বপ্রথম গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করেন। আর সেই হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে যাচ্ছেন তার পুত্র তারেক রহমান। জিয়াউর রহমানই কিন্তু সর্বপ্রথম স্বাস্থ্য খাত জনগণের সেবায় গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা থানা হেডকোয়ার্টার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল করে। ওটারই ধারাবাহিকতা আজকে প্রধানমন্ত্রী সকল হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হতে যাচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সবাইকে নিজ নিজ অবস্থানে আশেপাশের পরিবেশ, বাসাবাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানান মন্ত্রী। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা। আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে সবাইকে বলবেন যাতে করে রোগীদের উপর নিবিষ্ট যাতে রাখে। যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব। আর জিয়াউর রহমানই প্রাইমারি হেলথ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছিলেন জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার কোনো কাজ না করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছিল। বিগত সরকার এমনও জায়গা আছে যেখানে কোনো কাজ না করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তারা চলে গেছে। যেই কারণে আজকে আমরা যে হাসপাতালেই যাচ্ছি সেখানে বিল্ডিংগুলোর অবস্থা ভালো না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে সরকার ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি হবে। প্রতি বছর যে সমস্যাটা দীর্ঘদিন ধরে আছে, যে যেটুকু আসে সেটাও সঠিকভাবে পুরোপুরি বাস্তবায়নের সক্ষমতা সীমাবদ্ধতা ছিল। বিগত সরকারের ভুল নীতি আর দুর্নীতির কারণেই বাজেট বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। নির্দেশনাহীনভাবে সময়ক্ষেপণ করেছে, অনেকগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে যেগুলো যৌক্তিক এবং সময়বহুল ছিল এবং অনেকগুলো সিদ্ধান্ত যথাযথ সময়ে তারা নিতে ব্যর্থ হয়েছে। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। ব্যভিচারের মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই রায় দেন। অভিযোগের উপযুক্ত প্রমাণের অভাবেই আদালত এমন রায় দিয়েছেন বলে জানায় বিবাদী পক্ষ। এদিকে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে বাদী পক্ষ। আরও জানাচ্ছেন মুদাসির আলী। রাকিব হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন তামিমা সুলতানা তাম্মি। এমন দাবির পর এই ঘটনাকে ব্যভিচার উল্লেখ করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন রাকিব। যদিও আলোচিত এ মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এমন রায় দিয়েছেন বলে জানান বিবাদী পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। অভিযোগে বলা হয়েছে যে তালাকনামাটা জাল। এখানে মাননীয় আদালত বলেছেন, একটি তালাকনামার যদি মূল কপি জব্দ করা হয় এবং প্রদর্শিত হয় তখন সেটা জাল হওয়ার সম্ভাবনা থাকে না। মোরওভার পোস্টাল রিসিটের মাধ্যমে যেটা তালাকনামা নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পোস্টাল রিসিটও কিন্তু মূল জব্দ করা হয়েছে। যদিও রায় সন্তুষ্ট নয় বাদী পক্ষ। আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান আইনজীবী ইশরাত হাসান। আমরা উচ্চ আদালতে আপিল করব। মুদাসসির আলী,
মোহনা সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্যের স্বার্থে রাত 9:30 পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সকালে রাজধানী মগবাজারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বলেন, সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। বিদ্যুৎ খরচ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকারও করেন তিনি। জানান, আগামী 1 বছরের মধ্যে দেশের সব মার্কেটকে ধাপে ধাপে সৌরশক্তির আওতায় আনা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা সবাই এখানে আছেন, আমাদেরকে রাত্রে 9:30 পর্যন্ত দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করে দেন। প্রয়োজনে আমরা অর্ধেক বাতি জ্বালাবো। আমরা আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা প্রয়োজনে অর্ধেক বাতি জ্বালাবো। সাথে সাথে এও কথা দিচ্ছি, আমাদেরকে 1 বছর সময় দেন, আমরা প্রত্যেক মার্কেটে দোকান সময় আমরা সোলার বিদ্যুতের ব্যবস্থা গ্রহণ করব। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের সংখ্যায় লালমনিরহাট সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি জেলার কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ সহ বেশ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং স্থানীয় জনগণের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের আশঙ্কাকে কেন্দ্র করে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি টহল ও নজরদারি। সম্প্রতি লালমনিরহাটের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ সহ বেশ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং স্থানীয় জনগণের বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। বাধ্য হয়ে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়। ভারত থেকে দেখি পুশিন করতেছে, আমরা দেখার পর ওদেরকে বাধা দেই। এখানে বাধা দেওয়ার পর বিজিবিকে আমরা অবগত করি বিষয়টা। আমরাও আছি, আমাদের বিজিবি সাহেবের ঘর সবাই আছে। ভারতের লোককে আমরা বাংলাদেশে আসতে দেব না। এলাকাবাসী সহ আমরা সহযোগিতা যতটুকু করা লাগে, ভারত থেকে কোনো লোক যেটা আসবে সেটাকে আবার ফেরত দেব। বিজিবি সহ আমার সীমান্ত এলাকায় পাহারা দিতেছি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানায় কর্তৃপক্ষ। কয়জন ঢুকছে বা একজন আমরা অ্যালাউ করি না। আমরা তাদের বলছি যে আমিও ইমিগ্রেশন অফিসার না, আপনি তারাও ইমিগ্রেশন অফিসার না, আমাদেরকে সরকার এই ক্ষমতাটাও দেয়নি। একেবারে আমাদের রেসপেক্টেড ডিজি মহোদয় বলে দিয়েছেন, জিরো টলারেন্স, অ্যাকসেপ্টেড না। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ছাড় দিচ্ছে না বিজিবি। আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে দফায় দফায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলমান সংঘাতের মধ্যে নতুন করে 5 পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণাও দিয়েছে দেশটি। আর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। আরও জানাচ্ছেন রুমানা রুমা। দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার প্রয়োজনীয় জবাব দেবে দেশটির সশস্ত্র বাহিনী। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, নিরাপদ থাকতে চাইলে ইরান ত্যাগ করার পরামর্শ দেন। চলমান সংঘাতের মধ্যে নতুন করে 5 পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছে বেইজিং। বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সংসদের প্রধানমন্ত্রী। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নীতি সহায়তার আশ্বাস। নতুন অর্থবছরের বাজেট উত্থাপন কাল অগ্রাধিকার পাচ্ছে সেবা খাত। বরাদ্দ বাড়লেও বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা।
6 শিশুর মৃত্যুর বিষয়ে আদ্দিন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পর সিদ্ধান্ত। এবং আর মাত্র একদিন বাকি, ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। আয়োজক 3 দেশে বর্ণাঢ্য আয়োজনের ডামাডোল। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।